জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি। জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও কার্যালয় তছনছ। কোনো স্থাপনা ভাঙচুর না করার নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রাথমিকে কোটায় শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। যমুনার সামনে অবস্থান। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাবে বিশেষজ্ঞের আপত্তি। বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ নিয়ে দ্বিধাবিভক্ত আইনজীবীরা। সংস্কার বাস্তবায়নে ঐক্যের তাগিদ। তেল নিতে আসতে বলে এখন তেল নাই, পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সরবরাহ সংকটের বৃত্তে আটকা ভোজ্য তেলের বাজার। ফের ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম। বুকিং রেট কমায় চাহিদার 2.5 গুণের বেশি ছোলা আমদানি। মূল্য নিয়ন্ত্রণে থাকার আশা। এবং কীর্তন খোলা নাকি কর্ণফুলী, কোন বন্দরে ভিড়বে বিপিএল শিরোপা? কিছুক্ষণ পরই বরিশাল চিটাগাং মহারণ। জমজমাট লড়াইয়ের আশায় সমর্থকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জনরোষে বিলীনের পথে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। তৃতীয় দিনের মতো চলছে ভাঙার কাজ। সকালে বাড়িটির সামনে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। আশপাশে পড়ে থাকা ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে তাদের। ভাঙা ভবন দেখতে ভিড় করেন উৎসুক জনতাও। তারা বলেন, মুজিব কন্যার কর্মকাণ্ডের কারণেই ঐতিহাসিক ভবনটির এমন পরিণতি, যে শিক্ষা ঠেকাবে নতুন স্বৈরাচারীর উত্থান। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের একাংশ। এক্সকাভেটরের পরিবর্তে একের পর এক হাতুড়ির আঘাত। তৃতীয় দিন ভোর থেকেই ধানমন্ডি 32-এ শুরু হয় ভাঙার কাজ। কংক্রিট আর আসবাব পোড়া ছাই উড়িয়ে খোঁজ চলে লোহা লক্করের। এটা নিয়ে আমি যত্ন করে রাখবো এবং আমার ছোট্ট ছেলে বয়স 4 বছর, তাই সে বড় হলে আমি দেখাবো। এটা দেশ ছেড়ে পালাইছে, এই কারণে এটা ভাঙচুর করা হইতেছে। জনগণের মাল যে যে ব্যাপারে নিতেছে, আমরাও আজকে অংশগ্রহণ করলাম। আমরা অত্যাচার মানুষের পড়তে আমরা জনগণ দেখে আমরা ভাঙতেছি। সাধারণ মানুষ বলছেন, 71-এর স্মৃতি বিজড়িত এই বাসভবন বিলীন হতে চলার দায় মুজিব কন্যা শেখ হাসিনারই। শেখ হাসিনা যে মানুষকে 17 বছর কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, জুলুম নির্যাতন করছে, হাসিনারও বিচার চাই আমরা। অনেক বেশি করে, এই বেশি করার কারণেই আজকে তার বাবার বাড়িটাও সে হারাইলো। ফিরবে গণতন্ত্র, ক্ষমতায় আসবে জনগণের ভোটে নির্বাচিত নতুন রাজনৈতিক দল। এমন প্রত্যাশায় 32 নম্বরে আসা উৎসুক জনতা বলছেন, এই পরিণতি শিক্ষা দেবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে নতুন কোন স্বৈরাচারের উত্থান। ইয়াং জেনারেশন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তবে তাদের উচিত ক্ষোভ যেরকম ধ্বংস করে, আবার এই ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্য আবার নেমে পড়া। যেমন কর্ম তেমন ফল। আগামীতে যারা ক্ষমতা আসবে তারা এগুলা যাতে স্মরণ রাখে, যাতে পরবর্তীতে এই ধরনের কিছু যাতে না হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান ছাত্র জনতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন রিপোর্টার আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। ছাত্র জনতার রোষের আগুনে এখনো পুড়ছে ধানমন্ডি 32। আমরা শুরুতে দেখেছিলাম যে এক্সকাভেটর দিয়ে যে ভাঙচুরের কাজটি চলছিল, সেটি কিন্তু এখন হাতুড়ি, হামার কিংবা শাবল দিয়ে সেই ভাঙচুরের কাজটি চলছে। আগুন এখনো জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার হওয়াতে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু অন্য দিনের চেয়ে বেশি। আমরা শুরুতেই দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের আনাগোনা এই এলাকায় বেড়েছে এবং এখানে তিল ধারণের জায়গা নেই। মানুষ বলছেন এক প্রকার ঘৃণার বহিঃপ্রকাশ সেটি, যেটা বারবার বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে খুন, গুম এবং হত্যাকাণ্ড হয়েছে, সে সমস্ত হত্যাকাণ্ড এবং লুটপাটের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ আজকে এই ঘটছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্মৃতি জাদুঘর, যেটি বলা হয় মুজিব স্মৃতি জাদুঘর, সেই স্মৃতি জাদুঘরের একাংশ কিন্তু এখনও দেখা যাচ্ছে, দৃশ্যমান রয়েছে। সেই অংশটি কিন্তু ভাঙচুরের কাজ চলছে। এখানে যদি খুব কাছ থেকে একটু দেখবেন, এখানে কিন্তু কংক্রিটের যে সমস্ত স্তূপগুলো রয়েছে তার উপরেই মানুষ দাঁড়িয়ে আছে। তারা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দিয়ে নানাবিধ স্লোগান দিচ্ছেন। তারা বলছেন এখানে নতুন করে এদেশে আর কোনো ফ্যাসিস্টের যদি মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা কিংবা স্বাদ জাগে, সেটিকেও কিন্তু তারা গুড়িয়ে দেবেন এভাবে। পাশাপাশি পাশের যে ভবনটি রয়েছে সেখানেও তারা কিন্তু
ভাঙচুর চালিয়েছেন। তারা বলছেন ফ্যাসিস্টের ন্যূনতম অধিকার নেই এদেশে রাজনীতি করার, এদেশে নতুন করে কোনো ফ্যাসিস্টকে তারা উত্থান হতে দেবেন না এবং এটি আগামীর যে সমস্ত রাজনৈতিক দল আছে নতুন করে যারা ক্ষমতায় আসবেন একটি নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একটি শিক্ষা। নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেন তাদেরকেও তারা একটি মোক্ষম জবাব দিবেন। আমরা যদি আরও কাছ থেকে দেখিয়েছি আপনাদেরকে, বলতে চাই যে সবশেষ যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, উৎসুক জনতার ভিড় কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে আরও বাড়ছে। হয়তোবা দেখা যাবে এই যে ভবনটুকু অবশিষ্ট রয়েছে সেটিও কিন্তু তারা গুড়িয়ে দেবেন বলে বলছেন এবং ফ্যাসিস্টের ন্যূনতম চিহ্ন তারা দেশে রাখতে চান না। এই ছিল ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে সবশেষ। ধানমন্ডি ৩২ থেকে সরাসরি যুক্ত হয়ে সেখানে খবর জানাচ্ছিলেন সহকর্মী আমান নবী। এদিকে জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হচ্ছে এই কর্মসূচি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবনে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত হলো একসময়ের ক্ষমতাধর সিটি মেয়রের বাড়িটি। বৃহস্পতিবার রাতে বুলডোজার দিয়ে রাজশাহী নগরী উপশহরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। আরেক উপজেলা বাঘার আরানি পৌরসভার চকসিঙ্গা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও চালানো হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। এর আগে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করেন ছাত্র জনতা। লিটন সাহেবের বাড়ি ভাঙছে, আমরা দাঁড়া দেখছি। ভবিষ্যতে এই বাড়ি এটা থাকবে কিনা এটা বলা যাচ্ছে না, কারণ এখানে এই বাড়িটার উপরে খুব বিশেষ টার্গেট পড়ে গেছে। এদিকে ভেঙে ফেলার তালিকা থেকে বাদ পড়েনি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাও। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ, বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে তার বাড়িটিও গুড়িয়ে দেয় জনগণ। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানও গুড়িয়ে দেওয়া হয়। মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মুরাল ভেঙে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কে ফেলে রাখেন ছাত্র জনতা। পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতিও ভাঙচুর করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে অবসরপ্রাপ্ত জেনারেল মঈনুদ্দিন আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। এছাড়া হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়ি। ছাত্র জনতার রোষানলে পুড়ল ঝিনাইদহের কালীগঞ্জের ১২৩ ফুট উচ্চতার টাওয়ার ও শেখ মুজিবের মুরাল। পূর্ব ঘোষণা অনুযায়ী এক্সকাভেটর দিয়ে ভোররাত পর্যন্ত ভাঙা হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়িতে। কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না বলে সাফ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কোনো অজুহাতেই কোনো নাগরিকের বিরুদ্ধে হামলা কিংবা কোনো স্থাপনায় ভাঙচুর না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জানমাল রক্ষায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিবৃতিতে বলা হয়, হাসিনা এবং তার আত্মীয় স্বজনের দ্বারা বছরের পর বছর অত্যাচারিত হওয়ার কারণে নিজেদের ক্ষোভ থেকে বিভিন্ন স্থাপনায় আঘাত করেছে ছাত্র জনতা। বলেন, নয়াদিল্লিতে আশ্রয়ের থেকেও শেখ হাসিনা জঙ্গিদের সংগঠিত করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এমন অবস্থায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে দেশবাসীকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে বসবাস করতে পারে এমন নিশ্চয়তা দিতে চায় সরকার। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11টায় বৈঠক শুরু হয়, চলে দুপুর 1টা পর্যন্ত। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ অন্যান্য সদস্যরা। আর বিদেশে অবস্থান করায় অনলাইনে যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বৃহস্পতিবার রাতে দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন বিএনপির। বিবৃতিতে কঠোরভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করার দাবি জানায় দলটি।
পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উস্কানিদাতাদের নিতে হবে বলেও জানান তিনি। 2 দশকেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করেন দলটির আমির। শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। চেষ্টা হয়েছে দলটিকে নিশ্চিহ্ন করার। স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়। কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ছাত্র রাজনীতি আতঙ্কে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। সকালে পল্টনে সংগঠনটির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ছাত্র শিবির সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের পর 71 এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। এ সময় শিবির সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলাকে ফ্যাসিবাদী মামলা উল্লেখ করে সাবেক ও বর্তমান সদস্যদের মুক্তির দাবি তোলেন নেতারা। সেই সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম, খুন এবং হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। 5ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি, মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। প্রাদেশিক শাসন এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। অন্যদিকে বিচারক নিয়োগে পৃথক কমিশন গঠন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে আলাদা বোর্ড সহ বিচার বিভাগের সংস্কারে সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এ নিয়ে বিশেষজ্ঞ মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তঃক্যাডার বৈষম্য কমাতে নানা উদ্যোগের প্রস্তাবনাকে স্বাগত জানালেও প্রাদেশিক শাসনের প্রস্তাবে আপত্তি অনেকের। অন্যদিকে ঢাকার বাইরে হাইকোর্ট স্থাপন নিয়ে দ্বিধা বিভক্ত আইনজীবীরা। হাসান ওয়ালির প্রতিবেদন। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর জোরে সোরে আলোচিত হতে থাকে বিভিন্ন খাতের আমূল সংস্কারের। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধারাবাহিকভাবে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বুধবার সংস্কার প্রস্তাবনা জমা দেয় জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন।
মুহিত চৌধুরীর নেতৃত্বে গঠিত জনপ্রশাসন কমিশন প্রশাসনে আমূল সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে একটির বদলে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং উপসচিব পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনিক সার্ভিসের জন্য বরাদ্দ 75% কোটা কমিয়ে 50% করার প্রস্তাবনা দিয়েছে কমিশন। প্রাদেশিক সরকার ব্যবস্থা, ক্যাপিটাল সিটি সরকার মন্ত্রণালয়ের কলেবর কমিয়ে আনা, সরকারি সেবার প্রাপ্যতা নিয়ে গণশুনানির আয়োজন সহ একগুচ্ছ নতুন সুপারিশ করা হয়েছে। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞদের। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আয়তনে ছোট বাংলাদেশে প্রাদেশিক ব্যবস্থা চালু করলে আঞ্চলিকতার বিষবাষ্প বাড়তে পারে। তবে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে অন্যান্য প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন তিনি। প্রদেশ করলেন, কিন্তু এই প্রদেশ করার পরে মানুষের মধ্যে নোয়াখালী ইজম, চট্টগ্রাম ইজম বা এই আঞ্চলিকতার যে বাষ্পগুলো, এগুলোকে আরো শক্তিশালী করলো, তখন এটা আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। অন্যদিকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারক নিয়োগে আলাদা কমিশন গঠন, দেশের সব প্রশাসনিক বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার মতো সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের মতো সুপারিশে একমত বেশিরভাগ আইনজীবী। নিরপেক্ষ পার্টি সমর্থিত কোনো অ্যাডভোকেট না হয়ে যারা নিরপেক্ষ অ্যাডভোকেট আছে তাদের না হয়, তবে এটা দীর্ঘস্থায়ী একটা সম্ভব। এটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস যদি হতো, তাহলে এখন যারা অ্যাটর্নি জেনারেলের অফিস, নিম্ন আদালতে যারা পিপিজিপি হিসেবে কাজ করেন, তারা অনেক বেশি স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে কাজ করতে পারতেন। তবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, বিচারক নিয়োগে কমিশন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে আলাদা বোর্ড করা নিয়ে একমত নন এই দুই আইনজীবী। কি করে রাষ্ট্রপতির ক্ষমতাটা এক্সারসাইজ করা হবে, যেহেতু কোনো গাইডলাইন নাই, সেই জন্য যখন যার যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করা হয়েছে। এই ইনফ্লুয়েন্স হওয়ার কারণে তো আইন চেঞ্জ হতে পারে না, সুতরাং ওই রাষ্ট্রপতির যিনি হবেন তার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। বিভাগীয় পর্যায়ে গিয়ে মানুষের দোরগোড়ায় বিচারকে নিয়ে হাজির করা উচিত, ভোগান্তি কমানো উচিত এবং কাছে থেকেই সিটিজেন যেন তার সার্ভিস পায়, এই ব্যবস্থাপনাটা করা উচিত। বিভাগীয় পর্যায়ে যখন হবে তখন জজেরা তখন ইনফ্লুয়েন্সড হবে, বিচারপতিরা আরও বিতর্কিত হবে। সংস্কার বাস্তবায়নে শুধু রাজনৈতিক দল নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। এই প্রতিষ্ঠানগুলো যেন দলীয় প্রভাব রাখতে পারেন, সেইটা হলো রিফর্মের মূল উদ্দেশ্য। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠাবে সরকার। আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ বাতিলের প্রতিবাদ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন নিয়োগ প্রত্যাশীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তারা। গত 31 অক্টোবর ঢাকা ও চট্টগ্রামের বিভাগে 3 পার্বত্য জেলা বাদে সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন 6531 জন। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এই 6500 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে যা বাতিল করে দেন হাইকোর্ট। আমরা রাস্তায় হাঁটতে পারি না, আমাদেরকে মানুষের টিটকারিমূলক কথা বলে তোমরা হাফ সুপারিশ প্রাপ্ত। প্রথম এবং দ্বিতীয় ধাপ এটা কিন্তু অলরেডি চাকরি কিন্তু করতেছে, কিন্তু তৃতীয় ধাপে কেন এরকম হবে? আমরা কোটা মেধা বুঝি না, সরকার আমাদের সুপারিশ করবে, আমাদের নিয়োগ দিতে হবে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের 6531 জনকে অনতিবিলম্বে যেখানে আমাদের যোগদানপত্র দিয়েছিল সেখান থেকে আমরা আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য, সরাসরি যাচ্ছি তার কাছে। তুর্য, দর্শক, এই মুহূর্তে আমি আছি মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব যাওয়ার অভিমুখে। আমার পিছনে যে বিরাট বিক্ষোভ মিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগপ্রাপ্ত যেই শিক্ষকরা রয়েছেন তাদের আসলে গতকালকে হাইকোর্ট রিট দিয়েছে, সেই রিটটিতে তাদের নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তারা অনেক দিন ধরেই দাবি করছেন যে তাদের যে রায়টি স্থগিত ছিল সেই স্থগিতের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন। প্রেস ক্লাবের সামনে তারা বিভিন্ন আন্দোলন করেছেন, কিন্তু
তখন তাদেরকে কেউ কোনো আসলে তাদের দিকে কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। কিন্তু এই মুহূর্তে তারা যখন আজকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল এবং তারা 3টা থেকে 3:30টার সময় যমুনার সামনে এসে শান্তিপূর্ণ অবস্থান করে বলে তারা দাবি করেন, অপরদিকে ঠিক সেই সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে যমুনার সামনে থেকে তাদেরকে সরিয়ে দিতে এক ধরনের লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারী এবং পুলিশের সাথে এক ধরনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই সময় যমুনা থেকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে সামনে এগিয়ে যান। তারা প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাস্তায় বসে পড়েন এবং এরপরে তাদেরকে পিছন থেকে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের পিছনে বিরাট বড় একটি জলকামান রয়েছে, এই জলকামান দিয়েই প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। তারপর তাদেরকে এক ধরনের চাপে ফেলে প্রেস ক্লাবের দিকে নিয়ে আসা হয়। পুলিশ দাবি করছে, তাদের সাথে কথা বলছে, পুলিশ বারবার বলছে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দাওয়া জানান, রবিবার আপনাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি আসুক, তারা আমাদের সাথে কথা বলুক, তারা কর্তৃপক্ষের সাথে কথা বলুক। কিন্তু তারা এখন লিখিত এক ধরনের দাবি চাচ্ছেন, লিখিত এক ধরনের আশ্বাস চাচ্ছেন। এই মুহূর্তে তারা বলছেন তারা প্রেস ক্লাবে আন্দোলন চালিয়ে যাবে এবং রবিবারের জন্য তারা অপেক্ষা করবেন। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল থেকে। যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য। শৃঙ্খলা আনতে গোলাপি বাস, ই টিকিটিং ও কাউন্টার পদ্ধতি চালু হলেও আগের চিত্রই দেখা যাচ্ছে রাজধানীর সড়কে। যত্রতত্র বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কাউন্টার থেকে টিকিট কেনার বাধ্যবাধকতাও। সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন নতুন পদ্ধতির সঙ্গে চালক যাত্রীদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। গাজীপুর থেকে যেসব বাস উত্তরার আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে সেগুলোতে করা হয়েছে গোলাপি রং। এসব বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বাধ্যবাধকতাও আছে, টিকিটও কাটতে হবে নির্দিষ্ট কাউন্টার থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার এমন পদ্ধতি উদ্বোধন করা হলেও শুক্রবারই ভিন্ন চিত্র দেখা গেল এ রুটে। যত্রতত্র গোলাপি বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দেয়া হচ্ছে না টিকিটও। যাত্রীদের অভিযোগ নেই পর্যাপ্ত কাউন্টার, বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে। প্রত্যেক যাত্রীরা টিকিট নিলে যাত্রীরা চলতেও সুবিধা পাবে, যাইতেও সুবিধা পাবে। আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই। যেখানে সেখানে বাস থামুক, পাবলিক যেখানে সেখানে থেকে উঠুক, এটা আমি চাই না। টিকিট কাউন্টারগুলো বন্ধ, আমরা টিকিট পাচ্ছি না, আমরা কি করবো? তার লোকালভাবে উঠে নিয়েছি। গাড়ি তো আমাদের আগের মতো নটর বটর গাড়ি হেগু নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে গোলাপি বাসের সংখ্যাও দেখা গেছে কম। আব্দুল্লাপুরে 2 ঘন্টার অপেক্ষায় বাস থামে একটি, ভাড়াও নেওয়া হয় বাড়তি। মিরপুর বাড্ডা রুটেও চলেনি কোনো গোলাপি বাস। 50 টাকা যাইতাম, 50 টাকায় আসতাম, এখন তো এই যে 60 টাকা নিল। আমি 100 টাকা নিয়ে বের হয়েছি, আমি আসবার যাবো, এখন আমার 60 টাকা নিয়ে আসতে সময় আমার টাকা পাবো কোথায়? আমি ভাড়া যা আছে তাই নিতে হবে, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এস.এম. আহমেদ খোকন বলছেন নতুন পদ্ধতিতে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। তবে চালক ও তার সহকারীর মধ্যে কেউ অনিয়ম করলে পর্যায়ক্রমে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু অলরেডি সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামছি, তারা যাতে যত্রতত্র গাড়ি থামাতে না পারে সে ব্যবস্থা আমরা করতেছি। তাদেরকেও বলছি যে 2 দিন বন্ধ হলেও তোমরা কাউন্টার এবং ই টিকিটের মাধ্যমে প্যাসেঞ্জার উঠাও। নতুন পদ্ধতিতে যাত্রীদের সচেতনতা ও চালক হেল্পারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মত নগরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর বাজার। একে দাম বৃদ্ধির পূর্বাভাস হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। দাম বাড়ার পর এখনও কমেনি চালের দর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। তেলের মেসেজটাই পুরো খারাপ, তেলের খুবই সংকট বাজারে। এটা তো খুবই খারাপ জিনিস যে বাজারে তেল নাই রমজানের আগে। ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর কারওয়ান বাজার। একে দাম বৃদ্ধির সিগন্যাল হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। আর তাই রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ব্যবসায়ী ও ভোক্তারা। আজকে প্রায় মাসখানেক তো হয়ে যাচ্ছে, প্রায় 15-20 দিন তো হয়ে যাচ্ছে। আজকে কোনো কোম্পানির মাল নেই,
খুব ক্রাইসিস মার্কেট আছে। সোয়াবিন কোনো পাচ্ছি না, সোয়াবিন কিছু তেল আছে আগে চিল মারা, একদম বাজারে নাই। এখন আবার বলে রেট আরো বাড়াবে, বাড়ানোর পরে পাবো। এটা এখন গভর্নমেন্টের আগ্রহ যেভাবে তেলের বাজারটা নিয়ন্ত্রণ করা, বাজার মনিটরিং যদি না হয় এখন থেকে, তাহলে সামনে রোজার সময় যে ব্যবসায়ীরা কিভাবে আমাদেরকে উপর জুলুম করবে এই তেল বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে, তা এখন থেকে আজ করা যাচ্ছে। এদিকে মুদিখানায় রমজান কেন্দ্রিক পণ্যের চাহিদা বাড়লেও স্বাভাবিক রয়েছে ডাল চিনির সরবরাহ। যদিও মশলার বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 600 টাকা বেড়ে এলাচের দাম ঠেকেছে 4800 টাকায়। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পর আর কমেনি বলে জানান বিক্রেতারা। চালের বাজার এখন বর্তমান স্থিতিশীলে আছে, যেটা বাড়ছে ওইটাতেই আছে, কমও নাই বাড়াও নাই। এলাচি ছিল 4200 টাকা, এলাচি এখন 4800 চলে। পটল সহ গ্রীষ্মকালীন আগাম সবজির দাম চড়া থাকলেও স্বস্তি মিলছে বেশিরভাগ সবজিতে। পেঁয়াজের দাম কমলেও হঠাৎ সরবরাহ সংকটে সপ্তাহ ব্যবধানে আলুর দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। ভেন্ডি 100 টাকা কেজি, পটল 250 টাকা কেজি, সিম হইলো আপনার 20 টাকা কেজি, মূলো হইলো 10 থেকে 15 টাকা কেজি, পেঁপে হইলো আপনার 30 থেকে 35 টাকা কেজি। সবকিছুই সবজির বাজারে সবকিছুই কম দাম আছে এখন, জানি না এটা কতদিন থাকবে। ভালো মানের যে পেঁয়াজ গোলাপ 40-42-44 টাকা সর্বোচ্চ সহনশীল। ভালো মানের পেঁয়াজটা দেখা যাচ্ছে 200 থেকে 220 টাকার মধ্যে পালা। খুচরা এক সপ্তাহে গেছে 70 থেকে 80 টাকা পালা, আজকে 90 টাকা পালা। অজানা কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। 80 থেকে 90 টাকা ছিল, কিন্তু এই সপ্তাহ 10 টাকা দিতে পারছে। কি কারণে বাড়ছে আমরা কইতে হয় না, কিন্তু তো হয় এখন ওরা বাড়ালে তো ভাই আমরা কিনা নিতেই হয়। কেন দাম বাড়ে কমে সেই যুক্তিগতটা যেন থাকে। বাজারে বেশ কিছুদিন ধরে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খেলা প্রসঙ্গ, বিপিএল এর ফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিমন, সমুদ্র না, একেবারে রীতিমতো গণসমুদ্র মেগা ফাইনাল বিপিএল এর 11তম আসরে কিছুক্ষণের মধ্যেই ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের টানা 2 নাকি প্রথমবারের মতো শিরোপা যাবে বন্দরনগরী অর্থাৎ চিটাগং কিংস। সেই উত্তরের খোঁজে দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে রীতিমতো টইটুম্বুর। তবে যদি মাঠের বাইরের ক্রিকেটের কথা বলি, যদি দর্শক সমর্থকদের কথা বলি, সেখানে কিন্তু যোজন যোজন এগিয়ে বরিশালের সমর্থকরা। সকাল থেকে আমরা দেখছিলাম, কিংবা গতকাল আমরা দেখছিলাম একটা টিকিটের জন্য হা হুতাশ হাপিত্তেশ। বিশেষ করে জানেন যে রাজধানী ঢাকায় প্রায় অর্ধকোটি, বরিশালের আলাদা করে বলে দক্ষিণবঙ্গের লোক রয়েছে। সব কিছু মিলিয়ে একটা টিকিটের জন্য তাদের যেমন হাপিত্তেশ রয়েছে, ঠিক তেমনই চিটাগাং কিংস তারা দীর্ঘ সময় পরে, 1 দশকের বেশি সময় পরে তারা আবারও বিপিএল এর ফাইনালে উঠেছে। তাদেরও কিন্তু যে সমর্থকরা রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে সবশেষ ম্যাচটা তারা যেভাবে জিতেছে, সব মিলিয়ে একেবারে হাই ভোল্টেজ একটা ফাইনাল। জানে যে এবারে বিপিএল এর শুরু থেকেই কিন্তু অনেক নেতিবাচক বিষয় ছিল, তবে ইতিবাচক বিষয় হচ্ছে গিয়ে দর্শক ছিল এবং প্রায় 11 থেকে 12 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ ফাইনালের আগ পর্যন্ত। সব মিলে সেই ইতিবাচক দর্শক। তবে দর্শকরা বলছেন যারাই চ্যাম্পিয়ন হোক না কেন, সেটা বরিশাল কিংবা চিটাগাং, সেটা মাঠের খেলা, তবে তারা চান একটা জমজমাট ফাইনাল হোক এবং তারা যে অনেক কষ্ট করে একটা টিকিট তারা যে পেয়েছেন, সেই টিকিট কাটাটা যেন তাদের সার্থক হয়, অর্থাৎ একপাক্ষিক তারা ম্যাচ দেখতে চান না। যদি একটু মাঠের ক্রিকেটের কথা বলি, টস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ জানেন যে রাতের খেলা, বিশেষ করে যারা পরবর্তীতে ব্যাট করবে তাদের জন্য বিষয়টা তুলনামূলক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে যে দল টসে জিতবে তারা হয়তোবা ব্যাটিং নিয়ে যাবে এবং বরিশালের ব্যাটিং অর্ডারও কিন্তু মোটামুটি নিশ্চিত। 2-1টা স্লটে হয়তোবা শেষ পর্যন্ত এবাদত নাকি রিপন মণ্ডল পেস বোলিংয়ে কে থাকবেন, মোহাম্মদ নাবি শেষ পর্যন্ত থাকবে কিনা, এই উত্তরটাই আসলে শেষ পর্যন্ত জানতে হবে। তবে অন্যদিকে চট্টগ্রামের যদি কথা বলি, তাদের যে সেমিফাইনাল জয় নায়ক আলিসের জন্য তারা কিন্তু বলেছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। তবে দর্শকদের কিন্তু আর অপেক্ষা রয়েছে না। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু দর্শকদের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে ভিড় করেছিল। আমরা জানি যে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও সেখানে ঘটেছিল। তবে সব মিলিয়ে এখন কিন্তু পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রণে এবং দর্শক যারা রয়েছেন তারা বলছেন যে যারাই জিতুক শেষ পর্যন্ত একটা জমজমাট ফাইনাল হোক। এবং জানেন যে জাতীয় দলেরও কিন্তু একাধিক ক্রিকেটার রয়েছে, বিশেষ করে বরিশালের যদি কথা বলি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি একাদশের সুযোগ পাচ্ছেন না, তাওহিদ, হৃদয়, এবাদতের কথা বলতে পারি, আমরা আসলামিন, রিপন মণ্ডলের কথা বলতে পারি। সব কিছু মিলিয়ে এই বরিশাল
বরিশাল দলটা কিন্তু অভিজ্ঞতার ভারে টইটুম্বুর, তবে ফাইনালের একটা প্রেশার সবসময় থাকে এবং ফেভারিট দিয়ে আসলে কখনোই ফাইনাল বিবেচনা করা যায় না, যে কারণে আসলে সমর্থকরা বলছিলাম যে বারবারই ঘুরে ফিরে আসছে, সমর্থকরা চাচ্ছেন যে একটা জমজমাট ফাইনাল হোক। তবে মাঠের বাইরের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু টের পাওয়া যাচ্ছে এবং গতকালও আমরা দেখেছিলাম যে একটা টিকিটের জন্য হাপিত্তেশ, টিকিটের জন্য আজকেও হাপিত্তেশ রয়েছে। আমরা দর্শকদের কাছে শুনেছি যে চওড়া দামে তারা কেউ মূল যে দাম তার চেয়ে অনেক বাইরে থেকে টিকিট সংগ্রহ করছেন। সবকিছু মিলিয়ে আসলে সব প্রস্তুত, এবার প্রস্তুত শুধুমাত্র ফাইনালের এবং ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণের মধ্যেই হয়তো টস হবে। এই ছিল আমার কাছে মিরপুরের শেরেই বাংলা থেকে ফাইনালের আগে দর্শকদের সবশেষ আপডেট। মিরপুর থেকে বিপিএল ফাইনালের সব শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। এই ছিল সময় সংবাদে।